ওপরওয়ালা যখন কাউকে কিছু দেয় তখন মন খুলে দেয়, আর একসাথে অনেক দেয়। এই গল্পেতেও কাকতালীয়ভাবে একই ঘটনা ঘটেছে। ধরুন আপনি এমন একটি কাগজ পেলেন যেখানে আঁকা রয়েছে কতকগুলো সাংকেতিক চিহ্ন। আপনি কি করে বুঝবেন যে সেটি একটি গুপ্তধনের নকশা? এই গল্পে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা রয়েছে যে কি করে সাংকেতিক চিহ্ন বিশ্লেষণ করতে হয়। গল্পটি শোনবার পর আপনি নিশ্চয়ই চাইবেন যে ইস, আমার বাড়ি যদি কোনো সমুদ্রের পাশে হতো। নমস্কার, আমরা থিল স্টুডিও। গল্পটি নেওয়া হয়েছে এডগার অ্যালেন পোয়ের গোল্ডেন বাগ থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনবেন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার গল্প বা গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দ্বীপটা অতীব সুন্দর, পরমাশ্চর্য বললেই চলে। লম্বায় মাত্র মাইল 3। সমুদ্রের বালি ছাড়া সে দ্বীপে আর কী বা থাকতে পারে। মূল ভূখণ্ড থেকে দ্বীপকে আলাদা করে রেখেছে একটা ঝিরঝিরে স্রোতস্বিনী। এতই ক্ষীণকায়া যে চোখ পাকিয়ে না তাকালে একে ঠাহর করা যায় না। নলবন, কাদা ডোবা আর পাকের মধ্যে দিয়ে কোনো রকমে ঝিরঝির করে বয়ে চলেছে। গাছপালা নেই বললেই চলে, যদিও চোখে দু একটা পড়ে, তাও বামনাকার। দ্বীপের পশ্চিম প্রান্তে রয়েছে একটি কেল্লা, নাম ফোর্ট মোল্ট্রি। এ দ্বীপের সবথেকে দুর্গম দিক হচ্ছে পূব দিক। মেদি ঝোপ এখানে এমন পাঁচিল তুলেছে যে আঙুল পর্যন্তও গলে না, চোখও চলে না। এখানে নিজের হাতে একটা ছোট কুঠির বানিয়েছিল লেগ্র্যাড। দৈবাদর সঙ্গে আমার যখন পরিচয় ঘটে তখন উনি থাকতেন এই কুঁড়ে ঘরেই। প্রথম পরিচয় একটু একটু করে পাকা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সংসার আর লোকালয় ছেড়ে ছুড়ে যে নির্জন জায়গায় বাসা বাঁধে, তারা শ্রদ্ধা জাগায় অন্তরে, সেই সঙ্গে জাগায় আগ্রহ। লেগ্র্যাডকে আমি যেভাবে দেখেছিলাম তা খোলাখুলি বলে ফেলি। মনের ক্ষমতা অসাধারণ, কিন্তু মনুষ্য বিদ্বেষী। কখনো বিষম অবসাদে একদম মুষড়ে রয়েছেন, মুড বিকৃত রূপ ধরে। তখন তো এই রকমই ঘটে। বইয়ের পাহাড় জমিয়ে রেখেছেন কুটিরে, কিন্তু পড়তেন সামান্যই। আনন্দের খোরাক জুগিয়ে যেত মাত্র 3টে পাগলামি: বন্দুক ছোড়া, মাছ ধরা আর ঝোপঝাড়ে ঘুরে বেরিয়ে পোকামাকড় সংগ্রহ করা। নমুনা যমুনা ছিল ওর মস্ত বাতিক। ওর নমুনার মিউজিয়াম দেখলে বিখ্যাত কীট বিশেষজ্ঞরাও চমৎকৃত হতেন। এই 3টে পাগলামির জন্য তাকে মাঝে মধ্যেই অভিযানে বেরোতে হতো। তখন তার সঙ্গী থাকত একজনই, এক বুড়ো নিগ্রো। তার নাম জুপিটার। তাকে অনেক আগেই গোলামি থেকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু সে যায়নি। হাজার লোভ দেখালেও অথবা মেরে ফেলার ভয় দেখালেও সে লেগ্র্যাডকে ছেড়ে যেতে রাজি নয়। লেগ্র্যাডকে ও ডাকত মাসা উইল বলে। মাসা উইলের পায়ের ছাপ যেখানে পড়বে, জুপিটারের পায়ের ছাপও ঠিক সেই জায়গাতেই পড়বে। আতপাগল লেগ্র্যাডকে আগলে রাখার জন্য একজনের প্রয়োজন। ফ্যামিলির লোকও তা বুঝেছিল। সেই অভিভাবক না হয় জুপিটারই হোক। কুড়িয়ে ঘরের দরজায় পৌঁছে টকটক করে টোকা মারলাম পাল্লায়। এটাই আমার রীতি। গলা চিরে হাঁক ডাক আমার পোষায় না, কিন্তু যখন কেউ ভেতর থেকে সাড়া দিল না তখন চাবি খুঁজে নিলাম। কোথায় লুকোনো থাকে তা আমি জানতাম। খুললাম দরজা, ঢুকলাম ভেতরে। দেখলাম ভারী আরামের চুল্লি চলছে এক কোণে। এই কুড়ে ঘরে এই জিনিস যেন এক নতুন বিস্ময়। নিঃসন্দেহে ছুঁড়ে ফেলে দিলাম গায়ের ওভারকোট, টেনে নিয়ে বসলাম জ্বলন্ত চুল্লির কাছে। গোদা গোদা কাঠের গুঁড়ি পুড়ছিল পটপট শব্দে। হিমেল রাতে কাঠের আঁচ যে কতটা মধুর, সেই মুহূর্তে তা সর্বাঙ্গ দিয়ে অনুভব করলাম। বেশ আরাম করেই বসে রইলাম বন্ধুর পথের দিকে চেয়ে। অন্ধকার বেশ ঘন হতেই ফিরে এলো 2 মক্কেল।
হই হই করে উঠল আমাকে দেখে। জুপিটারের সে কি হাসি! এখান থেকে ওখান পর্যন্ত সবকটা দাঁত যেন ঝিকঝিক করতে লাগলো আগুনের আলোয়। নিশ্চয়ই আমার খিদে পেয়েছে এতটা পথ আসায়, কাজেই মুরগি রাখতে চলে গেল সে তক্ষুনি। ডিনার যেন আকণ্ঠ হয় সেই দিকে ব্যাটার নজর রয়েছে সবসময়। কিন্তু লেগরাটকে দেখলাম উত্তেজনার ঘোরে রয়েছে। এরকম উত্তেজনা ওর মাঝে মধ্যেই আসে, জ্বরের প্রকোপের মতোই, কখনো উত্তেজনা আবার কখনো বিষণ্ণতা, পালা করে আসে আর যায়। সেদিনকার ভয়াল উত্তেজনা রয়েছে ডবল কারণে। দু খোলওয়ালা ও একটা পোকা আবিষ্কার করেছে, তারপর পেয়েছে একটা গুবরে পোকা, যা এর আগে কখনো কেউ দেখেনি। জুপিটার বুড়ো অবশ্য যথেষ্ট সাহায্য করেছে ওকে। লেগরাট উত্তেজনার মধ্যেই বলল, বন্ধু, গুবরে সম্বন্ধে এখনই কিছু জানতে চেও না। তোমার মতামত প্রার্থনা করব কাল সকাল হলেই, তখনই সব জানবে, যা বলার বলবে। আমি তখন আগুনের মিষ্টি আঁচ পথে ব্যস্ত। নারকের গুবরে নরকে থাকলে ক্ষতি কি? তবুও ওর কথার পিঠে বললাম, ভালো জ্বালা, একটা গুবরে বই নয় তো, এর জন্য গোটা রাত প্রতীক্ষা করতে হবে, এখনই হয়ে যাক না। আমি কি জানতাম নাকি তুমি আসছো? ডুমুরের ফুল হয়ে গেছো তো, এখন তো টিকিই দেখা যায় না তোমার। যদি জানতাম তাহলে অমূল্য সে গুবরেকে সঙ্গে নিয়েই আসতাম। কোথায় রেখে এলে তোমার অমূল্য পোকাকে? লেফটেন্যান্ট জির কাছে। চিনতে পারলে না? কেল্লার লেফটেন্যান্ট। ফেরার পথে দেখা হয়ে গেল। ফুর্তি চোটে নেচে নেচে ফিরছিলাম তো, তাই বোকার মতো গুবরেকে দিলাম তাকে দেখতে। তাই বলছিলাম, সকালের আগে আর গুবরেকে দেখা যাবে না। রাতটা থাকো, সূর্য উঠলেই পাঠাবো জ্যাপকে। সৃষ্টিকর্তার হাতে গড়া অপূর্ব সৌন্দর্যকে মুঠোয় করে নিয়ে আসবে। সূর্যোদয়কে নিয়ে আসবে? কি যে বলো, গুবরেকে আনবে। আহা, কি রঙ্গ! দুটো চোখ ধাঁধানো সোনা যেন, হিকরি বাদামের সাইজ, তবে একটু বড়। দুদিক সরু, একটা সরু দিকে দুটো কুচকুচে কালো দাগ, আর একটা কালো দাগ রয়েছে অন্য সরু দিকটাই। এই দাগটা অবশ্য একটু লম্বাটে, আর সুরটা... মাসা উইল, বলে উঠল জুপিটার। কতবার তোমাকে বলবো, এ হলো গিয়ে সোনা পোকা, একেবারে নিরেট খাঁটি সোনা, ভেতরেও সোনা বাইরেও সোনা, ডানা দুটো ছাড়া। এরকম ভারী পোকা জীবনে কখনো দেখিনি বাপু। জ্যান্ত পোকারা কখনো সোনা দিয়ে তৈরি হয় না, সুতরাং জুপিটারের গেইয়ে কথায় দাবরানি দেওয়ার উচিত ছিল লেগরাটের। সে কিন্তু মেনে নিল জুপিটারের অদ্ভুত কথা, বলল, বেশ বেশ, ধরেই নেওয়া গেল খাঁটি আর নিরেট সোনাই তৈরি গুবরে। কিন্তু গুবরের কথা বলতে গিয়ে মুরগি পুড়িয়ে ফেললেছে। রংটা অবশ্য জুপিটারের কথাই সত্যি করেই তুলছে, আঁশ চকচক করে ঠিকই, কিন্তু একরকম চোখ ধাঁধানো সোনা রং কোনো আঁশ থেকে ঠিকরে আসতে কখনো দেখিনি। নিজেই দেখবে ক্ষণ, সকাল হোক। তার আগে গুবরেটার আকারটা কীরকম সেটা তোমাকে দেখাতে পারি। বলে লেগবার টেবিলে গিয়ে বসল লেগরাট। এ টেবিলে কলম আছে, কালি আছে, কিন্তু কাগজ নেই। কাগজের সন্ধানে একটা ড্রয়ার টেনে দেখল ভেতরে, সেখানেও কাগজ নেই। তখন বলল, ঠিক আছে, কাগজের অভাব মিটিয়ে নিচ্ছি। বলতে বলতে ওয়েস্টকোটের পকেট থেকে এক টুকরো কাগজ বের করলো। দেখে মনে হলো যেন অতি নোংরা একটি কাগজ। খচখচ করে তার ওপরেই এঁকে ফেললো একটা খসড়া ছবি। ও যে কি হিজিবিজি আঁকছে তা নিয়ে বিন্দুমাত্রও দেখার মাথা ব্যথা ছিল না আমার। স্কেচ আঁকা সাঙ্গ হতেই চেয়ার ছেড়ে না উঠেই হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে দিল লেগরাট। ফুলস্কেপ কাগজটার মধ্যে তাকিয়ে মাথার মধ্যেটা যেন চক্কর দিয়ে উঠল। এ কি এঁকেছে লেগরাট? বেশ কিছুক্ষণ ধরে নিরীক্ষণ করার পর বলেছিলাম, ও হে লেগরাট, এরকম সৃষ্টি ছাড়া গুবরে যে ধরাতলে আছে তাই তো জানা ছিল না। এটা কি, মরার খুলি নাকি মরার মুখোশ? মরার মুখোশ বলেই মনে হচ্ছে। আশ্চর্য কি, ওপরের কালো দাগ দুটো যদি দুটো চোখ, তাহলে নিচের কালো দাগটা মুখ, মুখোশের মতোই ডিম্বালু। কিন্তু তুমি তো আর্টিস্ট নও, আর খোদ গুবরেকে না দেখা পর্যন্ত এরকম সিদ্ধান্তে আসা ঠিক হবে না।
ছবি আঁকাটা ভালো গুরুর কাছেই শিখেছিলাম, আঁকিও মোটামুটি ভালোই। মাথায় গোবর আছে তাও মনে করি না। ঠাট্টা বোঝো না, মরার খুলি বলেই চালিয়ে দেওয়া যায়। নিখুঁত করোটি। সেক্ষেত্রে বলতে হবে গুবরে মহলে বিলক্ষণ আতঙ্ক জাগায় তোমার এই সোনা পোকা। রোমাঞ্চকর কুসংস্কার পর্যন্তও তৈরি করে নেওয়া যায়। জুচ্ছই একটা নাম করে দিও, স্কারাপাট স্ক্যাম্পুট হোমিনিস। কেমন হবে? ভালো কথা। শ্যুটটার কথা বলতে বলতে থেমে গেল কেন? শ্যুটটা তো এঁকেই দিয়েছি। গুবরের শ্যুট ঠিক যেখানে যেভাবে ছিল ঠিক সেখানে সেইভাবেই এঁকেছি ছবিতে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। বাস্তবে কি স্কেচে কোনো সুরফুরের চিহ্ন নেই, শুধু একটা মরার মুখোশ। লেগরার নিজের শিল্পসত্তার যতই তাল ঠুকুক না কেন, এঁকেছে কিন্তু একটা মরার মুখোশ। একেবারেই মিয়ে গেল লেগরাড। কাগজটা আমার হাত থেকে নিয়ে ভেবেছিল দলা পাকিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু তার আগেই তার চোখটা পড়েছিল কাগজের বুকে। সঙ্গে সঙ্গে পাথরের মতো শক্ত হয়ে গেল তার সর্বাঙ্গ। চোখের পাতা না ফেলে যেন ফ্যালফ্যাল করে চেয়ে রইল কাগজটার দিকে, যেন হিপনোটাইজড হয়ে গিয়েছে। লাল হয়ে গেল তার মুখের চামড়া। তারপরেই অবশ্য রক্ত নেমে গেল মুখ থেকে। ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেল তার মুখের চেহারা। বেশ কয়েক মিনিট চেয়ারের উপর একইভাবে বসে থেকে একদৃষ্টে চেয়ে রইল নিজের আঁকার দিকে। দেখছে তো দেখছেই, দেখে যেন তৃপ্তি মিটছে না। তারপরেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে টেবিল থেকে আরও একটা মোমবাতি তুলে নিয়ে এগিয়ে গিয়ে বসল দূরের চা বাক্সর ওপর। সেখানে বসে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ছবির প্রতিটা অংশ, ঘুরিয়ে ফিরিয়ে, উল্টে পাল্টে। কত রকমভাবে তার কোনো ইয়ত্তা নেই, মুখে কোনো কথা নেই, আমার সঙ্গে মিলমাত্র বাক্যালাপও নেই। শুধু সেই কাগজটা যেন দেখে যাচ্ছে তন্ময় হয়ে। ভীষণ অবাক হলাম ওর কাণ্ড কারখানা দেখে, কিন্তু ওর মেজাজ তো জানি, তাই আর কোনো বাগড়া দিলাম না, কথাও বললাম না। ঝোঁক এসেছে, আসুক, কেটে যাবে, তখন নিশ্চয়ই সে সেধেই কথা বলবে। কিছুক্ষণ পরে পকেট থেকে চামড়ার চ্যাপটা মানিব্যাগ বের করে কাগজখানা অতি সন্তর্পণে তার ভেতরে রেখে ড্রয়ার খুলে মানিব্যাগ আর কাগজ দুটোই রেখে দিল ভেতরে এবং চাবি রেখে দিল ড্রয়ারে। এবার কিন্তু দেখলাম যে ওর হাবভাব অনেকটা সংযত। এতক্ষণে যেন সব বেসামাল হয়ে যাচ্ছিল, এবার হয়তো নিজেকে সামলে নিয়েছে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে যেন বেড়েই চলল ওর অন্তর্মুখিতা। একটু একটু করে তলিয়ে যেতে লাগলো ওর নিজের মনের নিতলে। কিছু ঘটার আগেই এই জিনিসটা আমি আগেও লক্ষ্য করেছি, তাই গৃহস্বামী ক্রমশ অন্যমনস্ক হয়ে যেতে দেখে সরে পড়াই সংযত বলে মনে করলাম। লেগরার তাতে কোনো বাধা দিল না। এই ঘটনার 1 মাস পর জুপিটার আমার কাছে এলো চার্লসটনে। লেগরাড 1 মাসে একবারও আসেনি আমার কাছে। জুপিটারের মুখ দেখে কিন্তু চমকে উঠলাম। বুড়ো নিগ্রোকে এত দমে যেতে আমি কখনো দেখিনি। লেগরাডের নিশ্চয়ই কিছু একটা হয়েছে। খবর কি তোমার মনিবের? প্রথম প্রশ্নেই ছুড়ে দিলাম মনের উদ্বেগ। ভালো নয়। গোলমালটা কি? কিছু তো বলছে না, কিন্তু খুব অসুখ। অসুখ? বিছানায় পড়েছে নাকি? না না, চক্কর দিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমি যে উদ্বেগে মরছি। যা চলে। তবে যে বললে অসুখ করেছে, বলেছে কে তোমাকে? কিছুই বলছে না, তাড়াহুড়ো করে বেড়াচ্ছে, খরগোশের মতো দৌড়চ্ছে, কখনো হেঁটে দৌড়চ্ছে, কখনো আকাশের দিকে চেয়ে দৌড়চ্ছে, সবসময় সাইফোন নিয়ে কি যে ছাই করছে। সাইফোন? মস্তর মস্তর স্লেটে আঁকিবুকি আঁকে, ডাইনির মতো কী সব লিখছে। সময় সময় চোখে রাখতে হচ্ছে। সেদিন বিকেলে ভোর হতে না হতেই আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। সারাটা দিন আমি আর তার টিকিটিও দেখতে পেলাম না। আমি লাঠি ঠিক রাখলাম, ফিরে এলেই পিটিয়ে দিতাম, কিন্তু চেহারায় এমন করে নিয়ে ফিরল যে ভয়ের চোটে আমার হাত পা সব ভিতরে ঢুকে গেল। ইস, কি অবস্থা মাস্টারের! খবরদার, মারধর করতে যেও না, এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কি ধরতে পারছো না? মাথাটা বিগড়ালো কেন?
আমি চলে আসার পর আজে বাজে কিছু ঘটেছে নাকি? না মশাই, এরপরে আর কিচ্ছু ঘটেনি। ঘটেছিল তার আগে, যেদিন আপনি গিয়েছিলেন সেই দিনই। তার মানে? গুবড়ে পোকা। গুবড়ে পোকা? সোনার পোকার কামড়ের জন্য মাথাটা বিগড়েছে মাসা উইলের। কি করে বুঝলে? গুবড়ে পোকার মুখ আছে, থাবা আছে, নখ আছে। এরকম গুবড়ে আমি কখনো দেখিনি মাসা। যা পায় তাই লাথায়, তাই কামড়ায়। মাসাউলকে খামচে ধরলে এমন কামড় দেয় যে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হয়। কামড় খেয়েছেও নিশ্চয়ই, নইলে অমন আতকে উঠে মুখটা ফ্যাকাশে হয়ে যাবে কেন? আমি কিন্তু খালি গুবড়ে ধরার লোক নই, এক টুকরো কাগজে চেপে ধরেছিলাম। মুখের মধ্যে কাগজ ঠেসে দিয়েছিলাম যাতে না কামড়াতে পারে। গুবড়ের কামড় খেয়ে কি ওই রোগে পড়েছে লেগ্রাড? অত তো জানি না, তবে কামড় খাওয়ার পর থেকেই সোনা স্বপ্ন দেখে। কেন? তুমি কি করে জানলে যে ও স্বপ্নে সোনা দেখেছে? ঘুমিয়ে ঘুমিয়ে সোনার কথা বলে যে। আজ এলে কি শুধু এই বলতে? মাসা উইল একটা চিঠি দিয়েছে, এই যে। লেগ্রাড লিখেছে? মাই ডিয়ার, একদিন দেখিনি কেন? আমার মেজাজ দেখে ক্ষুব্ধ হবার মতো মূর্খ তো তুমি নও, তবে আসছো না কেন? খুব উদ্বেগে আছি, অনেক কথা বলার আছে। কিভাবে বলবো বুঝতে পারছি না, আদেও বলতে পারবো কিনা তাও জানি না। বেশ কিছুদিন ধরেই ভালো নেই, জাপ বড় জ্বালাচ্ছে, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ও চায় আমাকে সেবা করতে, সব সময় নজরে থাকলেই মহাখুশি। একদিন তা হয়নি, চোখে ধুলো দিয়ে পালিয়েছিলাম, গেছিলাম মূল ভূখণ্ডের পাহাড়ে। নেতানো অবস্থায় ফিরে এসে দেখি ইয়াম্মোটা লাঠি বানিয়ে রেখেছে আমাকে পেটাবে বলে। শোচনীয় অবস্থা দেখে শেষ পর্যন্ত মায়া হয়েছিল বলেই পেটায়নি। আর কোনো কথা নয়, বাকিটা এলে বলবো। জুপিটারের সঙ্গে চলে এসো, আজ রাতেই তোমাকে দেখতে চাই। অনেক গুরুত্বপূর্ণ কাজের কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ, এলেই বুঝবে। তোমার প্রিয় বন্ধু ইতি, উইলিয়াম লেগ্রান্ড। চিঠির সুরটা যেন ঠিক কীরকম। অস্বস্তি শুরু হয়ে গেল পড়ার পর থেকেই। এরকম স্টাইলে লেগ্রাড এর আগে কখনো চিঠি লেখেনি। কিসের স্বপ্ন দেখেছে সে? উত্তেজনাপ্রবণ মগজে কি আবারই পোকাটা নড়ে উঠল? খুবই গুরুত্বপূর্ণ বলতে কি বোঝাতে চায়? জুপিটারের কথাবার্তা শুনেও কিছু বুঝতে পারলাম না। ভয় হলো, যদি না যাই উত্তেজনা বেড়ে গিয়ে লেগ্রাডের মাথার যদি কোনো গণ্ডগোল দেখা দেয়। তাই আর কোনো দ্বিধা করলাম না, নিগ্রো জুপিটারের সঙ্গে রওনা হলাম। জেটিতে এসে দেখলাম নৌকোর মধ্যে রয়েছে একটা কাস্তে আর 3টে কোদাল, সবই নতুন। এগুলো কেন জ্যাপ? কাস্তে আর কোদাল মাসা? তা তো বুঝলাম, কিন্তু নৌকোয় কেন? মাসা উইল কিনতে দিয়েছিল। কোদাল কাস্তে নিয়ে করবে কি তোমার মাসা উইল? মাসা নিজেই জানে কিনা সন্দেহ, আমি কি করে জানবো? তবে যত নষ্টের গোড়া হচ্ছে ওই গোবরেটা। কোনো কথা না বাড়িয়ে আমি নৌকো চালাতে বললাম। পাল তুলে দিয়ে টানা বাতাসের মধ্যে চললাম মল্টি কেল্লার উত্তর দিকের খাড়িতে। মাইল 2 হেঁটে পৌঁছলাম কুঠিরে। দেখলাম লেগ্রাড বসে আছে আমার পথ চেয়ে। আমি ঘরে ঢুকতেই দুহাত চেপে ধরল আমার। লক্ষ্য করলাম ওর হাত যেন কাঁপছে, মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে, চোখের কোলে কালি পড়েছে, চাহনি অস্বাভাবিক। ঠিক এই সন্দেহটাই করেছিলাম আমি, লেগ্রাড বোধহয় পাগল হয়ে যাচ্ছে। এই কথা সে কথার পর জিজ্ঞাসা করলাম, লেফটেন্যান্ট জি এর কাছ থেকে গুবরে সোনাকে ধরে এনেছ? নিশ্চয়ই, পরের দিন সকালেই এনেছি। গুবরে ছাড়া বাঁচা যায়? বলতে বলতে মুখটুক লাল করে জুপিটারের দিকে জুলুজুলু করে চেয়ে রইল লেগ্রাড। তারপর তড়িঘড়ি করে বলল, ঠিকই বলেছিল জুপিটার। কি বলেছিল জুপিটার? খাঁটি সোনা, এই গুবরে হচ্ছে খাঁটি সোনা। কি বলছো? ঠিকই বলছি, সোনা পোকা এসেছে আমাদের ভাগ্য ফিরিয়ে দিতে। এর দৌলতেই হারানো ঐশ্বর্য ফিরে পাব। জুপিটার, নিয়ে এসো গুবরেকে। পারবো না। সাফ কথা জুপিটারের। গম্ভীরভাবে নিজেই উঠে গেল লেগ্রাড। নিয়ে এলো একটা কাঁচের আধার, তার মধ্যে রয়েছে একটি সুন্দর গুবরে পোকা। পেছনের দিকে 2টো সরু কালো ফুটকি, আর অন্যদিকে একটি লম্বাটে কালো দাগ।
আঁশগুলো ভীষণভাবে শক্ত আর চকচকে, পালিশ করা সোনার মতন, ওজনে আশ্চর্য ভারী। এসবের জন্যই হয়তো জুপিটার বলেছিল যে এ গুবরে সোনার তৈরি এবং যত নষ্টের গোড়া। কিন্তু এরপর লেগ্রাট যা বলল তার জন্য আমি মোটেই তৈরি ছিলাম না। বলল, আমার ভাগ্য এই গুবরের উপর নির্ভর করছে। লেগ্রাট, তুমি অসুস্থ। নাড়ি দেখো। নাড়ি ঠিক আছে, জ্বরও নেই, কিন্তু তুমি শুয়ে পড়ো, আমি আছি তোমার পাশে। তুমি তো থাকবেই। আমার উত্তেজনা শুধু তুমিই কমাতে পারবে। কিভাবে? জুপিটারকে নিয়ে মূল ভূখণ্ডের পাহাড়ে যাচ্ছি, সঙ্গে তুমি যাবে, কারণ শুধু তোমাকেই বিশ্বাস করে সব কথা বলা যায়। অভিযান সফল হলে আমার এই উত্তেজনা চলে যাবে, বিফল হলেও অবশ্য চলে যাবে। তা না হয় যাচ্ছি, কিন্তু ওই কুবড়ে হারামজাদার সঙ্গে তোমার পর্বত অভিযানের কি কোনো সম্পর্ক আছে? আছে। তাহলে সেই অভিযানে আমি নেই। কপাল খারাপ আমার, দুজনেই যাই তাহলে। পাগল, কতদিনের জন্য যাচ্ছ? আজকে সারা রাতের জন্য, এক্ষুনি বেরোচ্ছি, কাল সকালে ফিরব। ফিরে এসে ডাক্তার দেখাবে? আমার কথা শুনবে? কথা দিচ্ছি। তাহলে আমিও যাচ্ছি এক্ষুনি, আর দেরি নয়। বুকটা দমে গেলেও চললাম লেগ্রাটের পেছন পেছন। বেরোলাম বিকেল 4টে নাগাদ। কুকুরটাও এলো সঙ্গে। কাস্তে, কোদাল আরও অনেক জিনিস একাই ঘাড়ে করে নিয়ে চলল জুপিটার। মনিপকে কিছু বইতে দিল না, পাছে যদি আরও মাথা বিগড়ে যায়। মাঝে মাঝেই তিক্ত মেজাজ, মুখ থেকে বেরিয়ে আসছে মাত্র দুটো শব্দ, হারামজাদা গুবরে। ব্যাস, আর কিছু না। গুবরে যে মনিবের মাথা খেয়েছে এ বিষয়ে তিলমাত্র সন্দেহ নেই জুপিটারের। আমাকে বইতে দিয়েছে শুধু দুটো লণ্ঠন, ঢুলি লাগানো লণ্ঠন, যাতে আলো না ছড়ায়। লেগ্রাটের হাতে রয়েছে একটাই জিনিস। এই মুহূর্তে বুঝি ওর প্রাণের থেকেও ওই জিনিসটার দাম অনেক বেশি। লাঠির ডগায় সুতোয় ঝুলিয়ে ডাইনে বাইনে দুলিয়ে দুলিয়ে এগিয়ে চলেছে সে। লেগ্রাটের মাথা যে এতটাই খারাপ হয়ে গেছে, চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। চোখে জল এসে গেল প্রিয় বন্ধুর এহেন অবস্থা দেখে। ধীরে ধীরে স্রোতস্বিনী পেরিয়ে এলাম। মূল ভূখণ্ডে পৌঁছে উঁচু জমি বেয়ে উপরে উঠতে লাগলাম। ঘন জঙ্গল, মানুষের পা এদিকে কখনো পড়েছে বলে মনে হয় না। লেগ্রাট কিন্তু এই জায়গাটা চেনে বলে মনে হলো। মাঝে মাঝে দাঁড়াচ্ছে, পথ চিনে নিয়ে ফের এগোচ্ছে। এই সময় ওকে কথা বলাতে চেয়েছিলাম, কথা বলিয়ে উত্তেজনা লাঘব ঘটাতে চেয়েছিলাম। অভিযানের উদ্দেশ্য কি তাও জানতে চেয়েছিলাম। ও শুধু বলেছে, দেখোই না কি হয়। এভাবেই কেটে গেল 2 ঘন্টা। সূর্য যখন ডুবেছে তখন এসে পড়লাম আরও বুনো জঙ্গলে। মস্ত পাহাড়ের চ্যাটালো শীর্ষদেশ বলেই মনে হলো। পাহাড়টা সানুদেশ থেকে শীর্ষদেশ পর্যন্ত জঙ্গলে ঢাকা। সূচ গলানোর জায়গা আছে কিনা সন্দেহ। মাঝে মাঝে বিরাট হাঁ হয়ে রয়েছে পাহাড়ের তলার মাটি। বিশাল গাছ নিজের গুড়ি ঠেকিয়ে ধসে পড়া আটকে রেখেছে। আমরা এসে দাঁড়ালাম একটা টিউলিপ গাছের নিচে। আশেপাশে রয়েছে আরও 10টা ওক গাছ, সবই সমতল ভূমিতে। টিউলিপ মাথা ছাড়িয়েছে প্রত্যেকের, সুন্দর আর মহানও বটে। এই বিশাল টিউলিপের সামনে পৌ জিজ্ঞাসা করলো জুপিটারকে যে সে গাছে উঠতে পারবে কিনা। প্রথমটা শুনে বুড়ো যেন হকচকিয়ে গিয়েছিল, জবাব দিতে পারেনি। তারপর গাছটা এক পাক ঘুরে এসে বলল, হ্যাঁ পারবো। তাহলে ওঠো এক্ষুনি, অন্ধকার হবে। যা দেখতে এসেছি তা দেখা হবে না। কত দূর উঠবো? গুড়ি বেয়ে আগে তো ওঠো, তারপর বলবো কোন দিকে যেতে হবে। এই নাও, একে নিয়ে যাও। সোনা গুবরে? না 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 না, ওকে আমি নেব না। তোমার মতো দুর্দান্ত নিগ্রো সামান্য একটা পোকাকে ভয় পায়? এই তো এইভাবে সুতোয় ঝুলিয়ে নিয়ে যাবে। যদি না নাও তাহলে কিন্তু কোদাল মেরে মাথা দুভাগ করে দেবো। মাসা, পোকাকে আমি ভয় পাই না, ভয় পাই তোমার কোদালকে। পোকা আমার কচু করবে। মুকুচকে সুতোর একদিকে আঙুলে ধরে গাছের গুড়ির দিকে এগিয়ে গেল জুপিটার। গুবরে রইল ও শরীর থেকে বেশ তফাতে। আমেরিকার অরণ্যে এই জাতীয় টিউলিপ যখন বড় হয়ে ওঠে তখন তার গায়ে ফাঁট ধরে, ছোট ছোট ডালও বেরোয়, ধরে ওঠা যায়। জুপিটার টিকটিকির মতো কিছুটা উঠে চলল।
যেখানে সে থামলো সেখানে গুলতির মতো দুটো ভাগে ভাগ হয়ে গেছে গাছটা। মাসা, এবার কোন দিকে? ডান দিকের বড় ডালটা ধরে এগোও। হুকুম তামিল হলো। এবার সে উঠেছে আরও উপরের দিকে। প্রথমের মতো উঠতে এখন তেমন আর কষ্ট হচ্ছে না। ঘন গাছপাতার আড়ালে ওকে যেন শেষ পর্যন্ত আর দেখাও যাচ্ছে না। অনেক উঁচু থেকে শোনা গেল ওর কণ্ঠস্বর। আর কতদূর উঠবো? কত দূরে উঠেছ? প্রায় মগডালে। আকাশ থেকে দেখতে পাচ্ছি পাতার ভাগ দিয়ে। আকাশ দেখতে হবে না, নিচে তাকাও। এদিকে কটা ডাল বেরিয়েছে গুনে গুনে বলো তো। কটা ডালের উপর দিয়ে উঠেছিলে? 1, 2, 3, 4, 5টা ডাল পেরিয়েছিলাম এদিক দিয়ে। আর একটা ডাল বেয়ে ওঠো। মিনিট কয়েক পরেই আবার শোনা গেল জুপিটারের চিৎকার। হুকুম তামিল হয়েছে। লেগ্রাটকে এখন বেশ উত্তেজিত লক্ষ্য করলাম। গলার শির তুলে চেঁচিয়ে বলল, এই ডাল ধরে এগিয়ে যাও, অদ্ভুত কিছু দেখলেই আমাকে বলবে। আর সন্দেহ নেই, লেগ্রাট সত্যিই পাগল হয়ে গেছে। কিভাবে ওকে বাড়ি ফিরিয়ে নেওয়া যায় তখন ভাবছি। হঠাৎ জুপিটারের চিৎকার ভেসে এলো শূন্য থেকে। আর যাওয়া যাচ্ছে না, মরা ডাল ভেঙে পড়বে। চেঁচাতে গিয়ে যেন গলা কেঁপে গেল লেগ্রাটের। কি বললে? মরা ডাল? হ্যাঁ মাসা। কি করি এখন? নিজের মনে মনেই বলল লেগ্রাট। এই তো সুযোগ। আমি বললাম, বাড়ি ফিরে গিয়ে শোবে চলো, কথা দিয়েছিলে মনে আছে? যাকে বলা সে তখন আকাশের দিকে তাকিয়ে চেঁচাচ্ছে। জুপিটার, কানে কথা যাচ্ছে? হ্যাঁ মাসা। ছুরি বসিয়ে দেখো তো ডালটা সত্যিই পচা কিনা। তেমন পচা নয়, একটু একটু করে একাই এগোতে পারি। একাই এগোতে পারো? গুবরেটাকে ফেলে দিলেই হালকা হয়ে যাব, যা ভারী। গুবরে ফেললেই তোমার মাথা ভাঙবো, শুনতে পাচ্ছ? পাচ্ছি মাসা, ওভাবে বকবেন না, বুড়ো হয়েছি না। গুবরেকে না ফেলে নিজেকে বাঁচিয়ে যতটা পারো যাও, নগদ পুরস্কার পাবে, আস্ত $1। যাচ্ছি যাচ্ছি মাসা, ডালে শেষ পর্যন্তই যাচ্ছি। শেষ পর্যন্ত পৌঁছেছ? এইবার পৌঁছেছি। ওরে বাবা, এ কি? এই গাছের উপর এ কি জিনিস? কি দেখছো? এই যে মরার মাথা। গাছের মাথায় কেউ রেখে গেছিল। কাকে মাংস টুকরে খেয়ে গেছে। মরার খুলি? চমৎকার। গাছে আটকে আছে কিভাবে? গর্ত টর্ত কিছু দেখতে পাচ্ছ? মস্ত পেরেক দিয়ে খুলি আটকানো রয়েছে ডালে। জুপিটার, এখন যা বলবো ঠিক তাই করবে, শুনছো? শুনছি মাসা। খুলির বাঁ চোখটা দেখো। বা চোখই তো নেই। স্টুপিড, নিজের ডান হাত আর বাঁ হাতের মধ্যে তফাৎ জানো না? জানবো না কেন? এ তো আমার বা হাত। এ হাত দিয়েই তো কাঠ কোপাই। তোমার বাঁ হাতটা যেদিকে, বাঁ চোখও সেই দিকেই। এবার বের করো মরার খুলির বাঁ চোখের গর্ত। পেয়েছো? খুলির বা চোখ খুলির বা দিকেই তো থাকবে। এই পেয়েছি, এই তো বা চোখ। এবার কি করবো মাসা? চোখের ফুটো দিয়ে গুবরেকে গলিয়ে ঝুলিয়ে দাও, একেবারে ছেড়ে দিও না। যতটা সুতো ছাড়া যায় ছেড়ে দাও। এই দিলাম। নিচ থেকে দেখো। এতক্ষণের কথা শুধু কানেই শুনেছি, জুপিটারের চেহারার কণামাত্রও দেখা যায়নি। এবার পাতার ফাঁক থেকে সরসর করে নেমে এলো সোনা গুবরে। পাহাড়ের মাথায় আছে বলে পড়ন্ত রোদ এখনও কমে যায়নি। সেই রোদ গুবরের গায়ে লেগে ঠিকরে যাচ্ছে। মনে হচ্ছে যেন একটা সোনার ফানুস সোনালি আলো ছড়াচ্ছে। আলো ছড়াতে ছড়াতে আশ্চর্য গোলক নেমে এলো আমাদের কাছে, থেমে গেল। লেগ্রাট সুতোটা ধরে নিল। গুবরে যেখানে ঝুলছে তার তলার মাটির 4 ফুট ব্যাসের একটা বৃত্ত এঁকে নিল। জুপিটারকে বলল সুতো ছেড়ে নিচে নেমে আসতে। লেগ্রাট বৃত্তের 3 দিকে 3টে খুঁটি বসালো। তৃতীয় খুঁটিটা বসানোর পর কোদাল কুপিয়ে মাটি খোঁড়া শুরু করে দিল। তখনই হাত লাগালো জুপিটারও। হা হয়ে শুধু আমিই দাঁড়িয়েছিলাম। জুপিটারকে যদি দলে টানতে পারতাম তাহলে জোর করে পাগল বন্ধুকে বাড়িতে নিয়ে যেতে পারতাম। কিন্তু বেশ বুঝলাম, কুসংস্কারে লেগ্র্যান্ডের মাথা যেরকম নষ্ট হয়েছে তেমনই ঠিক ঘোরের মধ্যে এনে ফেলেছে তার অনুচরকেও। কি আর করা যায়? মাটি কোপানোতে আমিও হাত লাগালাম। লণ্ঠন জ্বালানো হয়েছে। 3 মূর্তি ঝপাঝপ কোদাল মারছে। 3টে প্রেত বলাই চলে। যখন 2 ঘন্টা পূর্ণ হলো
তখন গর্ত গভীর হয়েছে 5 ফুট, ধনরত্নের চিহ্ন পর্যন্তও নেই। কপাল মুছে একবার বিরতি নিল লেগ্র্যান্ড। দমে গেছে বুঝলাম। শুরু হলো ফিরে চলা। 10 পা যেতে না যেতেই আচমকা বিরাট চেঁচিয়ে ধেয়ে গেল লেগ্র্যান্ড জুপিটারের গলার দিকে। বল বুড়ো, ঠিক করে বল, বাঁ চোখ তোর কোনটা? এইটা বলে জুপিটার চেপে ধরল তার ডান চোখ। এত জোরেই চেপে ধরল যে লেগ্র্যান্ড সেই চোখ খুবলে না নিতে পারে। এইটাই ভেবেছিলাম। চল এবার ফিরে চল, এখনও খেল খতম হয়নি। টলতে টলতে আবার ফিরে এলাম টিউলিপের তলায়। খুলির চোখ ছিল কোন দিকে, বাইরের দিকে না ডালের দিকে? বাইরের দিকে মাসা, তার জন্য তো কাঠ ঠোকরাতে সুবিধা হয়েছে কাকের। কোন ফুটো দিয়ে গুবরেকে গলিয়েছিলি? এই যে এই ফুটো দিয়ে। বলে ফের নিচের ডান চোখটা চেপে ধরল জুপিটার। সৌল্লাসে বলল, তাহলে তো হয়েই গেল। পেরেক দিয়ে খুলি পোতা আছে ডালে, চোখ দুটো আছে বাইরের দিকে। তখন গলিয়েছিলি যে ফুটো দিয়ে, তার পাশের ফুটো দিয়ে গলালে গুবরে এসে ঠেকবে এখানে। বলে প্রথমে যেখানে গুবরে মাটি স্পর্শ করেছিল সেখান থেকে ইঞ্চি 3 পশ্চিমে আবারও একটা বৃত্ত এঁকে খুঁটি পুঁতল। আগের মতোই আমরা আবার কোদাল কোপাতে শুরু করলাম। এবার কিন্তু গুপ্তধনে সংক্রমিত হয়ে গেল আমার মধ্যেও। 3 জনেই ঝপাঝপ কোদাল মেরে গেলাম। আবারও একটা চওড়া ব্যাসের গর্ত। ঘণ্টা দেড়েক পরেই ভীষণভাবে চেঁচাতে লাগলো কুকুরটা। জুপিটার উঠে এসেছিল ওর মুখ বাঁধার জন্য, কিন্তু হাত ছাড়িয়ে গর্তের মধ্যে লাফিয়ে পড়ে আঁচড়ে পাঁচড়ে কুকুরটা লণ্ঠনের আলো এনে ফেলল কয়েকটা হাড়গোড়, 2টো মানুষের কঙ্কাল, ধুলো হয়ে যাওয়া পশম বস্ত্র আর 3-4টে সোনার মুদ্রা। জুপিটার আহ্লাদে ফেটে পড়েছিল এসব দেখে, কিন্তু নিঃসীম হতাশা ঘনিয়ে এলো মনিবের চোখে মুখে। তা সত্ত্বেও যেন বলল কোদাল মেরে যেতে। তখন আমি মুখ থুবড়ে পড়লাম একটা লোহায় আংটায় আটকে যাওয়ায়। আংটাটা মাটির মধ্যে আতপোতা অবস্থায় ছিল। এরপর থেকে মন প্রাণ দিয়ে 3 জনেই কোদাল মেরে গেলাম। মিনিট 10 কাটল নিঃসীম উৎকণ্ঠার মধ্যে। এরকম অসহ্য উৎকণ্ঠা জীবনে যেন আর কখনো ভোগ করতে হয়নি আমাকে। একটু সময়ের মধ্যেই মাটি থেকে উদ্ধার করলাম আয়তকার একটা কাঠের সিন্দুক, একেবারে আস্ত অবস্থায়, রীতিমতো শক্ত কাঠ। খনিজের বিক্রিয়া সত্ত্বেও সিন্দুক যেন অটুট রয়েছে। লম্বায় 3.5 ফুট, চওড়ায় 3 ফুট আর উঁচু 2.5 ফুট। ঢালাই লোহার পাটা দিয়ে আগাগোড়া মোড়া, রুচিসম্মতভাবে পাত মারা হয়েছে। বাহারি নকশা হয়ে দাঁড়িয়েছে। বাক্সের গায়ে ঠুকে ঠুকে মেরে দেওয়া হয়েছে প্রতিটা লোহার পাত। বাক্সের ওপরের দিকে দুপাশে রয়েছে 3টি করে লোহার আংটা, মোট 6টা। 2 জন মানুষ যাতে ধরে তুলতে পারে। আমরা মোটে 3 জন। সমস্ত শক্তি দিয়ে সামান্যই নড়াতে পেরেছিলাম ভারী সিন্দুকটাকে। তবে আমাদের কপাল ভালো। বাক্সের ডালা আটকানো হয়েছিল মাত্র 2টো হুড়কো দিয়ে, যে হুড়কো দুটো ঠেলে দিলেই সরে যায়। আমরা ঠেলে ঠেলে 2টোই হুড়কো খুলে ফেললাম। এই সামান্য কাজটুকু করবার সময়ে প্রত্যেকেরই পা থেকে মাথা পর্যন্ত যেন থরথর করে কাঁপছিল অসহ্য উৎকণ্ঠায়। কাঁপছিলাম জীবন্ত হাঁপড়ের মতন। তারপরেই চোখ ঝলসে গেল 3 জনের। কুবেরের সম্পদ যেন লণ্ঠনের আলোয় ঝলমল করছে। এই সম্পদ কি যে বিপুল পরিমাণ তা হিসেব করে বের করা সাধ্য নেই আমাদের কারোরই। লণ্ঠন ছিল গর্তের মধ্যে, সেখান থেকে ক্ষীণ আলো এসে পড়েছে ধনভাণ্ডারের ওপর। রাশি রাশি সোনার রত্ন থেকে যেন রামধনু বেরিয়ে আসছে। আমরা বিমূঢ় হয়ে শুধু চেয়েই রইলাম। অবিশ্বাস্য এই রত্নস্তূপ থেকে যেন চোখ সরাতেই ভুলে গিয়েছিলাম। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকার সময় আমার মধ্যে যে অনুভূতি হয়েছিল সেটা আমি এখানে বর্ণনা দেওয়ার ধৃষ্টতা দেখাবো না। লেগ্র্যান্ডের দিকে তাকিয়ে দেখলাম তার মুখ যেন রক্ত শূন্য। আচমকা মাথায় বাজ পড়লে যেরকম মানুষ স্তব্ধ হয়ে যায়, জুপিটারের অবস্থাও ঠিক সেই রকম। অনেকক্ষণ পরে পাঁজর খালি করে মস্ত একটা নিঃশ্বাস ফেলে সে বলল, হায় হায়, সবই যে সোনার বোকার দয়া। সোনার দেবতাকে কতই না তুচ্ছাই করেছি আমি। আমার মরণ হয় না কেন?
মনিব আর ভৃত্য দুজনেই বিহল। তখন আমাকেই উদ্যোগ নিয়ে এই ধনরত্ন সরাবার ব্যবস্থা করতে হবে। রাত বাড়ছে। ভোরের আলো ফোটবার আগেই কুবেরের সম্পদের প্রতিটি কণা তুলে ফেলতে হবে, নিয়ে যেতে হবে কুটিরের 4 দেওয়ালের মধ্যে। কিন্তু এখন কি করা উচিত? সিন্দুক যে সরানো যাচ্ছে না। শেষকালে সিন্দুকের 3 ভাগের 1 ভাগ রত্ন নামিয়ে রাখতেই সিন্দুক অনেকটা হালকা হয়ে এলো। হালকা সিন্দুকটাকে টেনে হিঁচড়ে তুলতে পারলাম গর্তের ওপর। কাটা ঝোপের আড়ালে লুকিয়ে রাখলাম বের করে রাখা সোনাদানাগুলো। কুকুরটাকে বসিয়ে রাখলাম পাশে। লেগরাট তাকে পই পই করে বলে দিল যেন এই জায়গা ছেড়ে সে একদম না নড়ে, চেঁচামেচিও যেন না করে। আর দেরি করিনি। সিন্দুক বয়ে 3 জনে রেসের ঘোড়ার মতো পা চালিয়ে দিয়েছিলাম কর্টেজের দিকে। সিন্দুক রেখে এসে আমরা আবার এলাম সেই জায়গায়। বাকি ধনরত্ন আর কুকুরটিকে নিয়ে আমরা আবার ফিরে গেলাম সেখানে। কানায় কানায় ভর্তি সিন্দুক। সারাদিন তো গেলই, রাতের বেশিরভাগও গেল হিরে, মানিক আর সোনা খুঁটিয়ে দেখতে। কিছুই সাজানো গোছানো অবস্থায় ছিল না। আমরা আলাদা করলাম এক এক করে। যা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক টাকার সম্পত্তি এখানে রয়েছে। $4,53,000 শুধু মুদ্রাই রয়েছে এখানে। আর ওই সময় প্রতিটি মুদ্রার দাম ডলারে হিসাব করলে যে কত হতে পারে তার চার্ট দেখে বের করে আরও চক্ষু ছানা বড়া হয়ে গিয়েছিল। রূপোর টাকা একটাও পাইনি, সবই মোহর, খুবই প্রাচীন, অনেক অনেক দেশের, ফ্রান্সের, স্পেনের, জার্মানির, ইংল্যান্ডের। খান কয়েক মুদ্রা একেবারেই অন্য ধরনের। কোন দেশে চালু ছিল তা আমরা আঁচ করতে পারলাম না। কিছু কিছু সোনার মুদ্রা রীতিমতো পুরু আর ভারী, দুদিকেই ক্ষয়ে গেছে। ফলে সাল তারিখ তো দূরের কথা, কোন দেশের টাকশালে সেটা উৎপাদন তাও জানতে পারিনি। মার্কিন মুদ্রা একটাও পাইনি। রত্নগুলোর দাম হিসেব করতে কালঘাম ছুটে গিয়েছিল। হিরে পেয়েছিলাম 110টা, সবকটাই ভালো জাতের, একটাও ছোট হিরে পাইনি। পদ্মরাগ মণি পেয়েছিলাম 18টা, অসাধারণ তাদের ঝিকিমিকি। অতীব সুন্দর পান্না পেয়েছিলাম 310টা, কোনোটাই কম সুন্দর নয়। নীলকান্ত মণি পেয়েছিলাম 21টা, আর একটা ওপাল মণি। দামি দামি এইসব পাথরই একসময় জড়োয়ার গহনায় সেট করা ছিল, তা থেকে ভেঙে বার করে আনা হয়েছে, ছুঁড়ে ফেলে রাখা হয়েছে সিন্দুকের গর্ভে। সোনার গহনা থেকে রত্নগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর প্রতিটি স্বর্ণলঙ্কার হাতুড়ি দিয়ে পিটিয়ে পিণ্ডি পাকানো হয়েছে, যাতে গহনার চিহ্ন দেখে বিন্দুমাত্রও শনাক্ত করা যায় না। এছাড়া পাওয়া গিয়েছিল 200টা প্রকাণ্ড আংটি, আঙুলার কানের, 30টি ভারী সোনার চেন, 5টা অত্যন্ত সোনার ধনুচি, বিরাট আকারের একটা পানপাত্র, আশ্চর্য সুন্দর 2টো তরবারির হাতল, আর এছাড়াও আরও অজস্র সোনার জিনিস ছিল, সেসব আর মনে নেই। সোনার জিনিস সব মিলিয়ে 16 আউন্সে এসে দাঁড়ায়। এই যে এত সোনার হিসেব দিয়ে গেলাম, এদের মোট ওজন দাঁড়িয়েছিল 300 পাউন্ডেরও বেশি। যাচাই পর্ব শেষ হওয়ার পর একেবারেই হেদিয়ে পড়েছিলাম 3 জনে। আমি কিন্তু নেতিয়ে পড়লেও খাড়া হয়ে বসেছিলাম লেগরাটের মুখের দিকে তাকিয়ে, এই রত্নপ্রহেলিকার উদ্ধারের কাহিনী সমস্তটা শোনবার জন্য। লেগরাটও আমাকে হতাশ করেনি, বলেছিল, মনে পড়ে সেই রাত্রের ঘটনা? কাগজে গুবরের খসড়া ছবি একে তুলে দিয়েছিলাম তোমার হাতে। তুমি বলেছিলে গুবরে কই, এ তো মরার মুখোশ। খুব খারাপ লেগেছিল তোমার কথা। প্রথমে ভেবেছিলাম রঙ্গ করছো, তারপর নিজেই ভেবে দেখলাম পোকার মাথার কালো ফুটকি দুটো যেভাবে রয়েছে তাতে ছবিটাকে মরার মুখোশ বলে মনে হতেও পারে। সুতরাং তোমার কথা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমার ছবি আঁকার কৃতিত্ব নিয়ে টিটকিরি দেওয়ায় আমার হাড়পিত্তি একেবারে জ্বলে গেছিল। কারণ আমি জানি আমি ভালোই আঁকি। শিল্পী সত্তা নিয়ে শিল্পীকে খোঁচা দিলে সে সহ্য করতে পারে না, মনে কষ্ট পায়। তাই তোমার হাত থেকে পার্চমেন্টটা ছিনিয়ে নিয়ে দলা পাকিয়ে ছুঁড়ে পুড়িয়ে দিতে গেছিলাম আগুনের শিখায়। পার্চমেন্ট নয়, বলো কাগজের সেই টুকরোটা। না হে, ওটা পার্চমেন্ট। প্রথমে দেখলে মনে হয় বটে মামুলি কাগজ, বাজে কাগজ। কিন্তু যে স্কেচ আঁকতে বসেছিলাম তখনই বুঝেছিলাম সাধারণ কাগজ নয়, খুব পাতলা পার্চমেন্টের ওপরে চলেছে আমার কলম।
ধুলো ময়লা লাগায় নোংরা অবস্থায় ছিল বলে প্রথম নজরে তা মনে হয় না। নোংরা চেহারা তুমি আগে নিজেও দেখেছ। রাগে কষ্টে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার ঠিক আগেই আমার চোখ পড়েছিল সেই স্কেচে, যে স্কেচ দেখে তুমি ব্যঙ্গ করেছিলে আমার শিল্পী সত্তাকে। মনে আছে কিরকম অবাক হয়ে গেছিলাম? কারণ আমি নিজেই দেখেছিলাম একটা মরার মুখোশ আঁকা রয়েছে ঠিক সেইখানে যেখানে একটু আগেই আমি এঁকেছি সোনার গুবরেকে। ভয়ানক অবাক হয়ে গেছিলাম বলেই কিছুক্ষণ চুলচেরা চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম। একদৃষ্টে তাকিয়েছিলাম বলেই বুঝতে পারছিলাম না আমার আঁকা ছবিটা চোখে দেখা এই ছবিটার মতো নয়। হুবহু খুঁটিনাটিতে তফাৎ রয়েছে অবশ্যই, তা সত্ত্বেও কিন্তু ছাদ আর আউটলাইনে সদৃশ্য রয়েছে বিলক্ষণ। কিংকর্তব্য বিমূঢ় অবস্থাতেই একটা মোমবাতি তুলে নিয়েছিলাম। ঘরের কোণে গিয়ে টেবিলের ওপরে বসে আরো কাছ থেকে দেখেছিলাম পার্চমেন্টকে। উল্টে দেখতেই চোখে পড়েছিল আমার হাতে আঁকা সেই গুবরের স্কেচ, ঠিক যেভাবে এঁকেছি সেইভাবেই। যে সুরটা দেখতে না পেয়ে তুমি টিটকিরি মেরেছিলে সে সুরটাও রয়েছে স্কেচে। আউটলাইনের এইরকম অসাধারণ সাদৃশ্য দেখে প্রথমটা বিস্ময়ে বোবা হয়ে গেছিলাম। এইরকম কাকতালীয় ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি। আমার আঁকা স্কেচের ঠিক পেছনে পার্চমেন্টের উল্টো দিকে রয়েছে একটা মরার খুলি, রয়েছে আমার আঁকা গুবরেরই ঠিক নিচে। শুধু আউটলাইনই মিলছে না, দুটোর সাইজ পর্যন্ত হুবহু এক। আমার স্কেচটা যেন আঁকা খুলির লাইনে লাইন মিলিয়ে রয়েছে। কাকতালীয় এইরকম অত্যাশ্চর্য সংগঠন দেখে স্থাণু হয়ে গেছিলাম আমি। বিলকুল অবশ হয়ে গেছিল আমার সুস্থ মস্তিষ্কের প্রতিটা কোষ। তাই তোমার মনে হয়েছিল বুঝি অসুস্থ হয়েছে আমার মস্তিষ্ক। এইরকমটাই হয় অসাধারণ কাকতালীয় আচমকা কিছু ঘটে গেলে। মন প্রাণপণে চেষ্টা করে কোথাও থেকে কোনো একটা সম্পর্ক সূত্র বের করার। কার্য আর কারণের মধ্যে যোগাযোগ আবিষ্কারের ধস্তাধস্তিতে হেদিয়ে পড়ে মন। সাময়িক পক্ষাঘাতে অসাড় হয়ে যায় মস্তিষ্কের সমস্ত স্নায়ু। স্পষ্ট মনে পড়ল গুবরের স্কেচ যখন এঁকেছিলাম তখন ওর পিঠে কিছুই আঁকা ছিল না, পুরোটাই সাদা। মরার মাথা তো ছিলই না, থাকলে আমার চোখে পড়তই, কেননা স্কেচ আঁকবার সময় কাগজটাকে উল্টে পাল্টে দেখে নিয়েছিলাম। খুঁজছিলাম সবচেয়ে কম নোংরা আছে কোন দিকে। মরার খুলি যদি আঁকা থাকতো চোখে আমার পড়তই। নিগুড় এই রহস্যের সমাধান অসম্ভব বলেই মনে হয়েছিল আমার সেই মুহূর্তে। অথচ অমন রহস্য কুয়াশার মধ্যেও একটা ক্ষীণ দ্যুতি টিম টিম করে উঠেছিল। এই দ্যুতি যে বিরাট সত্যকে আমার মনের আঙিনায় এনে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তখন থেকেই কাল রাতের অ্যাডভেঞ্চারে পেলে তার চমকপ্রদ চাক্ষুষ প্রমাণ। মনের এই দ্বন্দ্ব নিয়েই অবশেষে পার্চমেন্টটাকে সযত্নে রেখে দিলাম টেবিলের টানায়। যতক্ষণ না একা হচ্ছি ততক্ষণ এই প্রসঙ্গটার মাথায় ঠাঁই দেব না ঠিক করলাম। তুমি চলে যাওয়ার পর মরার মতো ঘুমিয়ে পড়ল জুপিটার। রহস্যজনক ব্যাপারটাকে পদ্ধতিমাফিক তদন্ত করতে শুরু করলাম। প্রথমে ভাবতে বসলাম একটাই ব্যাপার, পার্চমেন্টটা আমার হাতে এলো কি করে। গুবরেকে আবিষ্কার করেছিলাম মূল ভূখণ্ডের সমুদ্র সৈকতে, দ্বীপ থেকে প্রায় 1 মাইল পূর্ব দিকে। জোয়ারের জল যেখানে সবচাইতে ঢেলে উঠে জলের দাগ রেখে যায়, সেই দাগ থেকে একটু ওপরের দিকে। খামছে ধরেছিলাম দেখা মাত্র, সঙ্গে সঙ্গে কামড় বসিয়েছিল হাতে। পোকার কামড় যে এত জোর হবে তা ভাবতে পারিনি, তাই চমকে উঠে গুবরেকে ফেলে দিয়েছিলাম বালির ওপরেই। জুপিটার এইসব ব্যাপারে বরাবরই হুঁশিয়ার। মাটিতে আছড়ে পড়েও যদিও গুবরে উঠে গেছিল ওর দিকেই, ও কিন্তু খপ করে ধরতে যায়নি। এদিক ওদিকে তাকাচ্ছিল গাছের পাতার মতন কিছু একটার খোঁজে, যা দিয়ে পাকড়ে ধরবে গুবরেকে। একই সঙ্গে আমার আর জুপিটারের চোখ পড়েছিল পার্চমেন্টটার ওপর। তখন ভেবেছিলাম বাজে কাগজের টুকরো। আতপোতা অবস্থায় বালির মধ্যে একটা কোণা উঁচিয়ে রয়েছে। কাগজ যেখানে রয়েছে সেখানেই দেখতে পেলাম আর একটা জিনিস, নৌকার গলুয়ের একটা ধ্বংসাবশেষ। এরকম গল্পই থাকে কাঠের জাহাজে লম্বা নৌকোয়। নিশ্চয়ই অনেক অনেক বছর ধরেই ধসা পচা এই কাঠের টুকরোটা পড়ে রয়েছে সেখানে। চেহারা এমনভাবে পাল্টে গেছে যে তার সঙ্গে নৌকার গলুয়ের কোনো সাদৃশ্য আবিষ্কার করা চট করে সম্ভব নয়। জুপিটার পার্চমেন্টটা তুলে নিয়েছিল, গুবরেকে তাই দিয়ে মুড়ে ধরে আমাকে দিয়েছিল। বাড়ি ফেরার পথে দেখা হয়ে গেল লেফটেন্যান্ট জির সঙ্গে। তাকে দেখালাম সোনার গুবরে। উনি চীনে জোকের মতো লেগেই রইলেন। অদ্ভুত সুন্দর কাঞ্চন কীর্তিকে কেল্লায় নিয়ে যাবেনি। রাজি না হয়ে পারলাম না।
তক্ষুনি উনি গুবরেকে চালান করে দিলেন নিজের মেরজাইয়ের পকেটে। পার্চমেন্ট রয়ে গেল আমার হাতে। প্রাকৃতিক ইতিহাস নিয়ে পড়াশুনো আর গবেষণা করার নেশার সামিল। বিরল কীট দেখেই তাই হাতে নিয়ে এমনভাবে দেখছিলেন যেন পোকা নয়, সাগরের ছ্যাঁচা মানিক। হাতছাড়া করছিলেন না কিছুতেই, পাছে আমি না নিতে চাই। শুধু পার্চমেন্টটাই হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম সেই কারণে। আমার সম্মতি পাওয়ার সঙ্গে সঙ্গেই গুবরেকে পকেটে ঢোকালেন। আমিও এ কথা সে কথায় তন্ময় হয়ে রইলাম পার্চমেন্টটা হাতে করেই। কখন যে তাকে পকেটে ফুঁড়ে ফেলেছি তা নিজেরই মনে নেই। টেবিলে বসে গুবরের ছবি আঁকতে গিয়ে কাগজটা খুঁজেছিলাম টেবিলের টানায়, পাইনি। টেবিলের ওপরেই থাকার কথা, সেখানেও নেই। পকেটে হয়তো পুরনো চিঠি ফিটি থাকতে পারে, এই আশায় পকেটে হাত পুরতেই হাতে ঠেকেছিল পার্চমেন্ট। কিভাবে অসাধারণ এই পার্চমেন্ট এসেছিল আমারই হাতের মুঠোয়, পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে গেলাম। অদৃশ্য এক অদ্ভুত শক্তি যে আমাকেই জড়িয়েছে এই ব্যাপারে, এই ঘটনা তারই প্রমাণ। কি ভাবছ, আমি উদ্ভট কল্পনায় মেতেছি? আমি কিন্তু একটা সংযোগ সূত্র আবিষ্কার করে ফেলেছিলাম এসব ভাবতে ভাবতেই। দুটো শেকল বিচ্ছিন্ন অবস্থায় ছিল। মনে হচ্ছিল আমি দুটোকে জুড়ে দিলাম সংযোগ আংটা দিয়ে। এখন তারা একটাই শেকল। সমুদ্র সৈকতে পড়েছিল একটা নৌকা। এই নৌকার কাছেই ছিল একটা পার্চমেন্ট, কাগজ নয়, মরার খুলি আঁকা পার্চমেন্ট। এই পর্যন্ত শুনেই নিশ্চয় বলবে সংযোগ সূত্রটা কোথায়? আমার জবাব, এই মরার খুলি যে বোমবেটেদের প্রতীক তা বিশ্বশুদ্ধ লোক জানে। শত্রু অথবা মিত্রর মুখোমুখি হওয়ার আগে বোমবেটে জাহাজে উড়িয়ে দেওয়া হতো মরার খুলি আঁকা কালো পতাকা। বালির মধ্যে থেকে পাওয়া কাগজের টুকরোগুলো যে কাগজ নয়, পার্চমেন্ট, তা বলা কিন্তু হয়ে গেছে। পার্চমেন্ট টেকসই হয়, বয়সের ভারে জীর্ণ হয়ে ধুলো হয়ে যায় না বললেই চলে, অর্থাৎ প্রায় অমর আর অক্ষয়। ছবি অথবা লেখার মতো মামুলি ব্যাপারে কাগজে যতটা সুবিধা হয়, পার্চমেন্টে ততটা হয় না। এই ব্যাপারটা জানা থাকলেই আজ করা যায় মরার খুলিগুলো কেন আঁকা হয়েছিল পার্চমেন্টে, পার্চমেন্টের আকারটা কি রকম, সে ব্যাপারেও মাথা ঘামিয়েছি গোড়া থেকে। যে কোনো কারণেই হোক একটা কোণ যদিও নষ্ট হয়ে গেছে, তবুও চেহারা দেখে বোঝা যায় আদতে পার্চমেন্টটা ছিল আয়তাকার। স্মারকলিপি লিখবার সময় এই আকারের কাগজেই লেখা হতো। এমন কিছু নথিভুক্ত করার কাজে ঠিক এই আকারটা দরকার, যে বিষয়ে বহু বহু বছর ধরে মনে রাখার প্রয়োজন আছে। আর সেই কারণেই আয়তাকার কাগজকে গুটিয়ে সযত্নে রেখে দেওয়া যায়। তুমি কিন্তু নিজেই একটু আগে বললে গুবরের ছবি আঁকতে গিয়ে পার্চমেন্টের কোনো দিকে তুমি মরার খুলি খুঁজে পাওনি। তাহলে নৌকোর খুলির মধ্যে সম্পর্ক আছে তুমি আজ করলে কি করে? তোমার কথাতেই তো জানা যাচ্ছে যে খুলি আঁকা হয়েছিল গুবরে আঁকার অনেক আগে। কে এঁকেছিল তা তো শুধু ঈশ্বর আর সে নিজে জানে। এই তো আন্দাজ করে ফেললে। গোটা রহস্যটাই রয়েছে ঠিক এইখানে। এই রহস্যের সমাধান করতে পারিনি অবশ্য সেই মুহূর্তে। ধাপে ধাপে যুক্তির সোপান বেয়ে এগিয়ে পৌঁছেছিলাম একটা সিদ্ধান্তে। এবার বলি যুক্তিগুলোকে পরপর সাজিয়েছিলাম কিভাবে। গুবরের ছবি যখন এঁকেছিলাম তখন পার্চমেন্টে খুলির ছবি ছিল না। ছবি আঁকা শেষ করে পার্চমেন্ট দিয়েছিলাম তোমাকে। তুমি আমার আঁকা ছবিটা দেখেছিলে বেশ মন দিয়ে, তারপর ফিরিয়ে দিয়েছিলে আমাকে। তুমি তাহলে আঁকোনি ছবির খুলি। ওই সময় হাজির ছিলাম আমরা তিনজনে, তিনজনের কেউই আঁকিনি। তাহলে মানুষের হাত আঁকেনি মরার খুলি। তা সত্ত্বেও দেখা গেল খুলি আঁকা হয়ে গেছে পার্চমেন্টে। এই অলৌকিক আর আপাতত করাল ঘটনা যখন ঘটেছিল, তখনকার প্রতিটি ছোট ছোট ঘটনাও মনের মধ্যে পরপর সাজাতে হয়েছিল। এরপর বোমবেটেদের মরার খুলি চোখের সামনে উড়িয়ে দেওয়ার মানেই নিজেই যে এবার মরার খুলি হতে যাচ্ছি তাতে সন্দেহ নেই। এই রকমই ঘটত আগে। এক্ষেত্রে করাল খুলি আচমকা জেগে উঠল সোনার গুবরের পেছনে। অলৌকিক ব্যাপারই যদি হয়, তাহলে কি আমাদের মৃত্যু আসন্ন? এই করাল গুবরেকে বন্দি করে রেখেছিল বলে ছোট ছোট ঘটনাগুলো একটু একটু করে মনে করে মাথার খাতায় সাজিয়ে গেলাম পরপর। হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল সেই রাত্রে। ঠিক সেই সময় জ্বলছিল কাঠের গুঁড়ি। আমি বসেছিলাম আগুন থেকে তফাতে টেবিলের কাছে। তুমি কিন্তু ঠান্ডায় কাঁপছিলে বলে চেয়ার টেনে নিয়েছিলে চিমনির ধারে। পার্চমেন্ট তোমার হাতে দিয়েছি, তুমিও তাই দেখতে যাচ্ছ।
এমন সময় আমার নিউফাউন্ডল্যান্ড কুকুরটা ঘরে ঢুকেই ঝাঁপিয়ে পড়ল তোমার ঘাড়ের উপরে। বাঁ হাত দিয়ে তুমি তাকে আদর জানিয়ে গেলে, তাকে একটু তফাতে রাখার চেষ্টা করলে। ডান হাত রইল কিন্তু পার্চমেন্টে, যে হাত শিথিলভাবে পড়েছিল তোমার হাঁটুর দুই ফাঁকে, আগুনের ধার ঘেঁষে। ভয় হলো পার্চমেন্টে এই বুঝি আগুন লেগে যাবে। হুঁশিয়ার করার জন্য চেয়ারটা ছেড়ে উঠতে যাচ্ছি, এমন সময় তুমি নিজেই পার্চমেন্ট সরিয়ে নিলে লকলকে শিখার পাশ থেকে। চেয়ারে বসে ছবি দেখতে শুরু করলে। ছোট্ট ছোট্ট এই ঘটনা পরম্পরা যখন লাইন দেওয়া ছবির মতোই মাথার মধ্যে দিয়ে সরে সরে চলে গেল, তখনই বুঝলাম আসল ঘটনাটা কি ঘটেছে। আগুনের আঁচে পার্চমেন্টের বুকে আঁকা অদৃশ্য মরার খুলিটাকে দৃশ্যমান করে তুলেছে। তুমি তো জানোই, এমন কিছু রাসায়নিক আছে যা পার্চমেন্ট বা বাছুরের চামড়ার ওপরে কিছু আঁকলে বা লিখলে তা অদৃশ্যই থেকে যায়, ফুটে ওঠে শুধু আগুনের আঁচে। বালি মেশানো কোবাল্টকে সেঁকলে যে কোবাল্ট অক্সাইড পাওয়া যায়, সেই জিনিস যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে ফোটানো যায়, তারপর তাতে 4 গুণ জল মেশানো হয়, তাহলে অদৃশ্য কালি বানানো যায়। সবুজ রঙে লেখা হয় এই কালি দিয়েই। কোবাল্ট অ্যান্টিমনি সরাসরি গুলে নিলে লেখার রং হবে লাল। ঠান্ডায় রেখে দিলে সঙ্গে সঙ্গে অথবা অনেক সময় নিয়েই তা অদৃশ্য হয়ে যায় লেখা। তাপ দিলেই ফের ফুটে ওঠে। এবার পড়লাম মরার খুলি নিয়ে। বাছুরের চামড়ার কিনারার কাছাকাছি গেছে মরার খুলির যেসব বাইরের লাইন, সেই লাইনগুলো অন্য লাইনদের চেয়ে বেশ স্পষ্ট, পরিষ্কারই বোঝা যাচ্ছে। আগুনের তাপ সব জায়গাতে সমানভাবে পড়েনি বলেই সমান কাজ করতে পারেনি। সঙ্গে সঙ্গে একটা আগুন জ্বালালাম। গনগনে আগুনের আঁচে সেঁকে নিলাম পার্চমেন্টের প্রতিটা অংশ। প্রথম দিকে দেখা গেল একটাই প্রতিক্রিয়া। খুলিতে যে কটা লাইন খুব অস্পষ্ট ছিল, সেগুলো স্পষ্টতর হয়ে উঠল। এক্সপেরিমেন্ট চালিয়ে যাবার পর কিন্তু দেখা গেল মরার খুলিটা কাগজের যে কোণে আঁকা হয়েছে, কোনাকুনিভাবে ঠিক তার উল্টো কোণে আঁকা রয়েছে একটা ছাগল। প্রথমে তাকে ছাগল বলেই মনে হয়েছিল। আরও খুঁটিয়ে দেখবার পর ভুলটা ভেঙে গেল। ছাগল নয়, যা দেখেছি তা একটা ছাগলছানা। হাসবার অধিকার যদিও নেই আমার, তবু না হেসে পারছি না। $1.5 লাখ দামের এই মূর্তি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তুমি কি তোমার যুক্তির শেকলে 3 নম্বর সংযোগের আংটাটা লাগাতে যাচ্ছ? বোম্বেটেদের ছাগলের সঙ্গে কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। বোম্বেটে ছাগলরা এ নিয়ে মাথা ঘামায় না, ঘামায় শুধু চাষি ভাইরা। ছবিটা যে ছাগলের নয়, এই মাত্রই তা বললাম। ছাগল ছানার, এই তো? দুটো একই প্রাণী। একই প্রাণী হতে পারে, কিন্তু একই প্রতীক নয়। কি বলতে চাও? ক্যাপ্টেন কিডের নাম শোনোনি? বোম্বেটে ক্যাপ্টেন কিড? ইংরেজিতে কিড মানে ছাগলছানা। ক্যাপ্টেন কিডের নামের উচ্চারণের সঙ্গে ধ্বনিগত সামঞ্জস্য বজায় রাখার জন্যে অথবা তার নামের সাংকেতিক চিত্রলেখ স্বাক্ষর হিসেবে ছাগলছানা আঁকা হয়েছে। এই বিষয়ে আর তিলমাত্র সন্দেহ রইল না আমার মনে। সাংকেতিক চিত্রলেখ স্বাক্ষর? সোজা কথায় ক্যাপ্টেন কিড সই করে গেছেন ছাগলছানা একে, কারণ তার নামের মানেই তাই। বাছুরের চামড়ার যে কোণে রয়েছে ছাগলছানার ছবি, সেই জায়গাটাই সই করার জায়গা। ওপরের বাঁ কোণ ঘেঁষে রয়েছে মরার খুলি। চিঠির কাগজে যেমন শিলমোহর বা ছাপ থাকে, ঠিক তাই। তাহলে মাঝে নিশ্চয়ই একটা বয়ান আছে। অনেক কিছু লিখে তবেই সই দিয়েছেন খুনে বোম্বেটে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। বিলকুল সাদা রয়েছে বাছুরের চামড়ার মাঝের জায়গাটা। আমার মাথার পোকাটা নড়ে উঠল তক্ষুনি। যেভাবেই হোক আবিষ্কার করতে হবে চিঠির অথবা দলিলের আসল বয়ান। শিলমোহর আর সইয়ের মাঝখানে লেখা ক্যাপ্টেন কিডের চিঠি? প্রায় তাই। মোদ্দা কথা এই যে আমার সমস্ত সত্তার মধ্যে উপলব্ধি করলাম একটা প্রচণ্ড তাড়না। এই তাড়না অথবা এই আবেগ অথবা এই গভীর উপলব্ধিকে দমন করে রাখার কোনো শক্তি আমার মধ্যে ছিল না। আমার অনুপরমাণুগুলো মুহূর্তে মুহূর্তেই যেন গর্জে উঠে বলে যেতে লাগলো আমারই সত্তার রন্ধ্রে রন্ধ্রে, ওহে অকল্পনীয় এক বৈভব হাতছানি দিচ্ছে তোমাকে। তুমি আর তিষ্ঠ অবস্থায় থেকে যেও না, অগ্রসর হও। কেন যে আচমকাই উন্মাদনা আমাকে অন্তর থেকে অস্থির করে তুলল, তা তোমাকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। একে নিছক ইচ্ছা বললে কম বলা হবে। একটা পরম বিশ্বাস সহসা আমাকে এমনই আকুল করে তুলল যে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলাম না। আর এই ঘটনা পরম্পরাটা ঠিক সময় বুঝেই ঘটেছে।
একদিন আগে বা পেছনে ঘটলে এমনটা হতো না। জুপিটারের বোকার মতো মন্তব্যটা মনে পড়ে? গুবরে নাকি খাঁটি সোনা দিয়ে তৈরি। আমার কল্পনাকে আরও উদ্যম করে তুলেছিল ওর নির্বোধ উক্তি। ঘটনা আর কাকতালীয়গুলো পরের পর ঘটে গেছিল এমন একটা বিশেষ দিনে, যেদিন হাড়ের ভেতর পর্যন্ত ঠকঠকিয়ে কেঁপে চলেছিল নিদারুণ শীতের মধ্যে। যদি তা না হতো, যদি হাড় কাঁপানো ঠান্ডা না পড়তো, তাহলে তো আগুন জ্বালাবা দরকারই পড়তো না। আগুনের আঁচও পাওয়া যেত না, অদৃশ্য লেখা ফুটে উঠত না। অদৃশ্য করটিকে দৃশ্যমান করার জন্যেই যেন ইতর সারমেহ তোমার ঘাড়ে লাফিয়ে পড়ে তোমাকে কুপকাত করে ফেলেছিল এমনভাবে যাতে রহস্যময় পার্চমেন্ট কিছুক্ষণের জন্য আগুনের লকলকে শিকার গা ঘেঁষে। কনকনে ওই শীতের দিনেই বালির মধ্যে পেলাম পার্চমেন্ট আর অদ্ভুত গুবরে। যদি না পেতাম, যদি না সেদিন ঠান্ডা পড়ত, মরার খুলিকে দেখতেও পেতাম না। বোম্বেটের ঐশ্বর্য মাটির কারাগারেই রয়ে যেত। লেগ্রাড, আমার ধৈর্য ফুরিয়েছে, এবার তুমি শুরু করো। আটলান্টিকের উপকূলে কোনো এক জায়গায় বিস্তর টাকা কড়ি পোতা আছে, এরকম গল্প নিশ্চয়ই তুমি শুনেছ। এই কাহিনীর ডালপালা মেলে ছড়িয়ে গিয়ে কয়েক হাজার অস্পষ্ট গুজব সৃষ্টি করে ফেলেছে। ক্যাপ্টেন কিড আর তার গুণধর সাঙ্গপাঙ্গরা নাকি সারা জীবনের উচ্চবৃত্তির উপার্জন এইভাবেই ধরণীর কোলে সঁপে দিয়ে নিজেরাও ঠাঁই নিয়েছে ধরণীর কোলে। বন্ধু, যা রটে তা কিছু তো বটেই। সব গুজবেরই একটা বীজ থাকে। হাজার হাজার রোমাঞ্চকর গুজব তো আর অকারণে জন্ম নেয়নি। এতদিন ধরে এতগুলো গুজব যখন পুরোদমে নিজেদেরকে টিকিয়ে রেখেছে এবং এখনও তাদেরকে শোনা যাচ্ছে, তাহলে তো ধরে নিতেই হয় গুপ্তধন এখনও গুপ্তই হয়ে গেছে, কারো ফাঁদে পড়েনি। যদি কেউ পেয়ে যেত সে গুপ্ত সম্পদগুলো, গুজবগুলোর কণ্ঠরোধ ঘটে যেত তৎক্ষণাৎ। গুজব এমনিই জিনিস, গুজব এমনই জিনিস যখন রটে মহাবেগে রটে, যখন মরে আচমকাই মরে। ক্যাপ্টেন কিড নিজেও যদি নিজের পোতা গুপ্তধন পরে তুলে নিতেন, গুজবগুলো অন্য চেহারা নিত। সেই চেহারাগুলো বিশ্লেষণ করলে দেখবে সবটাই টাকা যারা খুঁজছে তাদের সম্পর্কেই। টাকা যারা পেয়েছে তাদের সম্পর্কে কোনো গুজব নেই, অর্থাৎ টাকা এখনো কেউ পায়নি। গুপ্তধনের নকশা নিশ্চয়ই এক দুর্বিপাকের দরুন ক্যাপ্টেন কিডের হাতছাড়া হয়েছিল। যে কোনো কারণেই হোক, ক্যাপ্টেন কিড নিজে আর সেই গুপ্তধনকে অন্ধকার থেকে আলোয় আনবার সুযোগ পাননি। তার চেলাচামুন্ডারা কিন্তু জানত না, তার চেলাচামুন্ডারা কিন্তু জানত গুপ্তধন আছে আটলান্টিক উপকূলেরই কোনো একটা জায়গায়। নকশা নিখোঁজ হবার পর তারাও উদ্ধার করতে পারেনি। তাই মুখে মুখে যুগ যুগ ধরে গুজব জ্যান্ত হয়ে থেকেছে। আটলান্টিকের উপকূলে মস্ত এক সম্পদ পাওয়া গেছে মাটির তলা থেকে, এমন কোনো খবর কি তোমার কানে এসেছে? মোটেই না। অথচ সবাই জানে কিড যা জমিয়ে গেছে নরহত্যা করে আর জাহাজ ডুবিয়ে, তা গুণে গেথে শেষ করা যায় না। সেই কারণেই আমার মন বলল, বিপুল সেই ঐশ্বর্যকে ধরণী এখনো সযত্নে লুকিয়ে রেখেছে নিজের কোলে। প্রিয় বন্ধু, অত্যাশ্চর্যভাবে এই পার্চমেন্টটি সেই অতুলনীয় গুপ্তধনের ঠিকানা। অত অবাক হইও না, খাঁটি কথাই বলছি। দুর্ঘটনায় ভেঙে পড়া নৌকো থেকে ঠিকরে পড়েছিল গুপ্তধনের নকশা, বালির তলায় চাপা পড়েছিল এত বছর। আমার কপালে তা নাচছে বলেই গুবরের কামড় খেয়েছি। গুবরের কামড় না খেলে গাছের পাতা বা কাগজের খোঁজ করতাম না, নকশা মারিয়ে চলে যেতাম অন্য কোথাও। লেগ্র্যাড, বাছুরের চামড়া থেকে ঠিকানা পেলে কি করে তা কি এবার বলবে? বলবো বন্ধু, বলবো, একটু ধৈর্য ধরো। আগুনে আরও কাঠ ঠেসে দিলাম, আজ আরও বাড়ল। বাছুরের চামড়াকে আরও ভালো করে সেঁকে নিলাম, কিন্তু আর কোনো লেখাই ফুটে উঠল না। তখন মনে হলো ধুলোর স্তর জমে গেছে বাছুরের চামড়ায়, নিশ্চয়ই ওই ধুলোর স্তরই ফুটতে দিচ্ছে না গোপন নকশাকে। তাই সন্তর্পণে জল ঢেলে ধুয়ে নিলাম পার্চমেন্ট। টিনের সসপ্যানে বিছিয়ে রাখলাম, মরার খুলি রইল নিচের দিকে। কাঠকয়লার আঁচে বসিয়ে দিলাম সসপ্যান। তুলে নিলাম বাছুরের চামড়া। সহর্ষে দেখলাম বেশ কয়েকটা জায়গায় ফুটকি ফুটকি দাগ দেখা যাচ্ছে, যেন লাইনবন্দি সংখ্যার কয়েকটা সংখ্যা আগুন খেয়ে অদৃশ্য কারাগার থেকে মুক্তি পেয়েছে। তক্ষুনি ফের পার্চমেন্টটা রাখলাম সসপ্যানে। 1 মিনিট পরেই তুলে নিতে দেখলাম কিম্ভূত কিমাকারভাবে সংখ্যা আর চিহ্ন সাজানো লাইনে লাইনে। এই সেই নকশা। এই পর্যন্ত বলে লেগ্র্যাড বাছুরের চামড়াকে তাতিয়ে নিল আগুনে, তুলে ধরল আমার দিকে। মরার মাথার খুলি
আর ছাগলছানার মাঝের জায়গায় লাল রঙের মোটা মোটা কায়দায় লেখা রয়েছে এই লাইনগুলো। পার্চমেন্ট ফিরিয়ে দিলাম লেকরাটকে। বললাম, এ প্রহেলিকার অন্ধরে প্রবেশ করার ক্ষমতা আমার নেই। এ ধাঁধা যদি গোলকুন্ডার সমস্ত হীরের ঠিকানাও হয়, তাও আমার নাগালের বাইরেই থেকে যাবে চিরকাল। অত তাড়াতাড়ি চোখ বুলিয়ে কি ধাঁধার জট ছাড়ানো যায়? দেখতে বিকট, কিন্তু সমাধান খুবই সহজ, তুমি নিজেও পারবে। এও এক ধরনের গুপ্ত সংকেত। লেখার অর্থ লুকিয়ে রাখার জন্য সংকেতের মুখোশ পরানো হয়েছে। কীটকে যারা জানে তারা বুঝবে। খুব জটিল সংকেত ব্যবহারের ক্ষমতা আর নেই। চোয়ারে নাবিকের মাথায় সাদাসিধে সংকেতগুলোই আসে। কিরো যে সোজা সংকেতই ব্যবহার করেছেন তা বুঝে নিলাম নিমেষেই। সমাধানও করলে? সঙ্গে সঙ্গেই করলাম। এর চাইতেও 10 গুণ কঠিন সংকেত সমাধান করেছে এই শর্মা। আমার কাছে এই ধাঁধা নেহাত ছেলে খেলা। নানা রকম পরিস্থিতির মধ্যেই আমাকে যেতে হয়েছে। আমার মনের গড়নও এমন যে ধাঁধা পেলেই জট ছাড়িয়ে ফেলতে চাই। তাই দেখেছি একজন মানুষ যে সংকেতের জট বানাতে পারে, আর একজন মানুষ সেই সংকেতের জট ছাড়াতেও পারে। সব গুপ্তলিখনের সংকেতের একটা ভাষা থাকে। সেই নকশার সংকেতের ভাষাটা কি, প্রথমেই তা জানতে হয়েছে। সমাধানের মূল সূত্র কিন্তু ভাষা। নকশার সই আমাকে ধরিয়ে দিয়েছে সেই ভাষাটা কি। সই মানে ছাগলছানা, ইংরেজি ভাষা। কিড স্পেনের লোক, তাই প্রথমে ভেবেছিলাম হয়তো মাতৃভাষা বা ফরাসি ভাষাকে সংকেত হিসেবে কাজে লাগিয়েছেন। কিন্তু সইয়ের মানে যখন ইংরেজিতে তারই নাম, তখন সাংকেতিক লিপির মূলেও নিশ্চয় আছে ইংরেজি। লক্ষ্য করে দেখো, দুটো পাশাপাশি শব্দের মধ্যে ভাগাভাগি করা হয়নি। ভাগাভাগি থাকলে কাজটা সহজতর হতো। সংখ্যা আর চিহ্নগুলোকে গুনে ফেলে লিখলাম এইভাবে। ইংরেজিতে ই অক্ষরটা ঘন ঘন দেখা যায়। ঘন ঘন ব্যবহারের পর্যায়ক্রমটা দাঁড়ায় ঠিক এই রকম: ই, ও, আই, ডি, এইচ, এন, আর, এস, টি, ইউ, ওয়াই, সি, এফ, জি, এল, এম, ডাব্লিউ, বি, কে, পি, কিউ, এক্স আর জেড। ই এর আবির্ভাব ঘটে সব থেকে বেশি। যে কোনো দৈর্ঘ্যেরই একটা বাক্য নিলেই দেখবে ই তার মধ্যে রেখে গেছে নিজের আধিপত্য। ই এর আধিপত্য নেই এই রকম ইংরেজি বাক্য তুমি পাবে না বললেই চলে। সাংকেতিক লিপিটা দেখো, সবচাইতে বেশি ব্যবহার করা হয়েছে ইংরেজি 8 অর্থাৎ 8 সংখ্যাকে। তাহলে ধরে নিতেই পারো 8-এর মানে। ইংরেজিতে দা শব্দটার চল সব থেকে বেশি। খুব স্বাভাবিকভাবেই দা কথাটা চলে আসে কথায় কথায়। কিড নিশ্চয়ই দা ব্যবহার করেছেন। কবার করেছেন সেটা জানতে পারবে পরপর 3টে সাংকেতিক চিহ্নের সমাহার কবার ব্যবহার করা হয়েছে খুঁজে বার করলেই। মোট 7 বার। দেখছো, একই বিন্যাস যদি 7 বার দেখা যায় অথবা সবচেয়ে বেশি বার যায় এইটুকু লিপির মধ্যেই, তাহলে তা নিশ্চয়ই দা ছাড়ার কিছুই নয়। বিন্যাসটা এই 4, 8। 8 যদি ই হয় 4 হচ্ছে এইচ। দা পাওয়া গেল। তাহলে মস্ত একটা ধাপ এগোনো গেল। এইভাবেই ধাপে ধাপে এগিয়ে পেলাম। 5 মানে এ, প্লাস মানে ডি, 8 মানে সি, 3 মানে জি, 4 মানে এইচ, 6 মানে এল, ডট মানে এন। গুপ্ত সংকেত লিপির মানে দাঁড় করালাম এই রকম: A good glass in the bishop's hotel, in the devil's seat, 41 degree and 13 minutes northeast, and by north main branch 17th limb east side. Shoot from the left eye of the devil's head, a beeline from the tree, through the shoot till 20 feet out. মানেটাই তো একটা ধাঁধা, কিছুই বুঝতে পারছি না। আগেই বলেছি, সাংকেতিকের চিহ্নের মাঝে মাঝে ভাগাভাগি নেই। রাখা হয়নি ইচ্ছে করেই, যাতে মানে বের করেও তা বোঝা না যায়। বারবার পড়তে পড়তে যখন দেখলাম ভাগাভাগি যেখানে থাকা দরকার ঠিক সেই সব জায়গাতেই বেশি ঘেঁষাঘেঁষি করা হয়েছে, তখনই বুঝলাম অতি হুঁশিয়ার কিড বেশি বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন। আমি সেই সব জায়গাগুলোকে ভাগ করলাম এবং লিপিটা দাঁড়াচ্ছে এই রকম: A good glass in the bishop's hotel, in the devil's seat, 41 degree and 13 minutes northeast, and by north. Main branch 17th limb east side. Shoot from the left side of the death head,
এ বি লাইন ফ্রম দ্য ট্রি থ্রু দ্য শর্ট 50 feet আউট। এত ভাগাভাগির পরেও আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমার মাথাতেও ঢোকেনি। বেশ কয়েকদিন আধারে ছিলাম। এই কদিন সুলিভান দ্বীপের কাছে খুঁজেছি বিশপস হোটেল নামে কোনো বাড়ি আছে কিনা। হোস্টেল শব্দটা এখন আর চলে না, তার বদলে হোটেলই ধরে নিয়েছিলাম। কোথাও এরকম বাড়ি পাইনি। হতাশ হয়ে হাল ছেড়ে দিতে যাচ্ছি, এমন সময় একদিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মনে পড়ল বিশপস হোটেল বলতে বোধহয় পুরনো কোনো পরিবারকে বোঝানো হয়েছে। হয়তো তাদের নাম বিশপ। এই নামে একটা খামার বাড়ি আছে এখান থেকে উত্তরে 4 মাইল দূরে। গেলাম সেখানে। বুড়ো নিগ্রোদের কাছে খোঁজ নিলাম। একজন বুড়ি বলল বিশপস কালস বলে একটা জায়গায় আমাকে নিয়ে যেতে পারে, কিন্তু সেখানে গেলে কালস বা কেল্লা বাড়ি নেই, সরাইখানাও নেই, আছে একটা উঁচু পাহাড়। পয়সা খাইয়ে থুত্থুরি বুড়িকে নিয়ে গেলাম সেখানে। জায়গাটা চিনে নিয়ে তাকে বিদায় করলাম। নিজে উঠলাম পাণ্ডবর্জিত সেই পাহাড়ে। তারপর বুদ্ধিশুদ্ধি একেবারে গুলিয়ে গেল। এরপর কি করব আর ভেবে পেলাম না। এমন সময় দেখতে পেলাম পাহাড়ের পূর্ব দিকের খাদের গায়ে রয়েছে একটা খাঁজ, ঠিক যেন একটা পাথরের চেয়ার। যে চূড়োয় দাঁড়িয়ে আছি তার ঠিক 1 গজ নিচে। খাঁজটা বেরিয়ে আছে 18 ইঞ্চি মতো, চওড়াই 1 ফুটের বেশি নয়। হয়তো আমাদের কোনো পূর্বপুরুষ পাথরের ঠেস দিয়ে বসে থাকত। দেখেই বুঝলাম এই সেই ডেভিলস সিট যার কথা পাণ্ডুলিপিতে লেখা হয়েছে। গোটা ধাঁধাটা পরিষ্কার হয়ে গেল তক্ষুনি। গুড গ্লাস বলতে নিশ্চয়ই টেলিস্কোপকে বোঝানো হয়েছে। জাহাজের নাবিক ছাড়া গ্লাস শব্দটা সচরাচর কেউ ব্যবহার করে না। অর্থাৎ টেলিস্কোপ একান্তই দরকার। টেলিস্কোপ কোন দিকে কতখানি উঁচুতে ধরতে হবে সেই হিসেবও লেখা আছে পাণ্ডুলিপিতে। ভীষণ উত্তেজিত হয়ে বাড়ি ফিরলাম। টেলিস্কোপ নিয়ে আবার পাহাড়ে উঠলাম। বসলাম পাহাড়ের খাঁজে। বসেই বুঝলাম বিশেষ একটা অবস্থায় বসতে না পারলে এই চেয়ারে বসা যায় না। তাই করলাম। চোখে টেলিস্কোপ লাগালাম। সাংকেতিক লিপির নির্দেশ অনুযায়ী উত্তর পূব আর উত্তরে টেলিস্কোপের নলটা ঘোরালাম। পকেট কম্পাসই বলে দিল এদিকে ঠিক কোন দিকে। তারপর আন্দাজে টেলিস্কোপটা তুললাম দিগন্ত রেখা থেকে 41 ডিগ্রি ওপরে। তারপর ঠিক আস্তে আস্তে ওঠাতে আর নামাতেই টেলিস্কোপের মধ্যে দিয়ে দেখতে পেলাম একটা ঝাঁকালো গাছ। গাছের মাঝে একটা গোলাকার ফোকর। নিশ্চয়ই পাতা নেই সেখানে। ফোকরের মাঝে সাদাটে একটা জিনিস। টেলিস্কোপের ফোকাসটা ঠিক করতেই চিনতে পারলাম সাদা জিনিসটাকে। একটা মরার মাথার খুলি। ব্যাস, প্রহেলিকার চিচিং ফাঁক হয়ে গেল তক্ষুনি। খুলিটা আছে মূল শাখার 7ম শাখার পূর্ব পাশে। গুপ্তধন পেতে গেলে খুলির বাঁ চোখ দিয়ে বুলেট ফেলতে হবে, যাতে সেটা সোজা হয়ে গুড়ির কাছে মাটিতে পড়ে। যেখানে পড়বে সেখান থেকে 50 ফুট গিয়ে মাটি খুঁড়লেই উঠবে করাল পন্থায় অর্জিত কিডের গুপ্তধন। এ তো দেখছি জলের মতো সোজা। তারপর ডেভিল সিট ছেড়ে উঠে আসতেই গাছের গায়ে সেই গোলাকার ফোকরটা দেখতে পেলাম না। এদিক ওদিক কাত হয়েও কোনো জায়গা থেকে সেটা দেখা যায়নি। তখন কিডের বুদ্ধির তারিফ করতেই হয়েছিল। খুনে বোম্বেটের জানা ছিল শয়তানের ওই চেয়ারে না বসলে পাহাড়ের টহল দিয়েও মরার খুলি কেউ দেখতে পাবে না। চূড়োর 1 গজ নিচে খাদের গায়ে পাথরের চেয়ারে বসবার দুঃসাহস কারোর হবে না। তারপর সেদিন জুপিটার গেছিল আমার সঙ্গে। আমার হাবভাব দেখে ওর ঘোর সন্দেহ হয়েছিল। ঠিক করেছিল একা একা আর বেরোতে দেবে না। তাই পরের দিন ভোরে কাক ডাকার আগেই সরে পড়লাম। গাছের খোঁজে পাহাড়ে পাহাড়ে উঠলাম। খুঁজে পেলাম বটে, কিন্তু হাড়গুলো সব সন্ধিগুলো থেকে আলগা হয়ে গেছিল বলে মনে হচ্ছিল। কটেজে ঢুকতে ঢুকতেই দেখি লাঠি বাগিয়ে জুপিটার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে পিটুনি দেবে বলে। আর অ্যাডভেঞ্চারের বাকিটুকু তো তোমার জানা। প্রথমবার জুপিটারের ভুলে গুপ্তধন না পেয়েই মুখ চুন করে ফিরে আসছিলে? গাধা কোথাকার। বাঁ চোখের ফুটো দিয়ে না গলিয়ে ডান চোখের ফুটো দিয়ে গুবড়ে গলিয়েছিল। সঠিক জায়গা থেকে সরে গিয়ে গুবড়ে পড়েছিল 2.5 ইঞ্চি দূরে। কম তফাৎ নয়। 50 ফুট দূরে গিয়ে ব্যবধান বেড়েছে অনেকটাই। তাই মাটি খুঁড়ে মাটিই পেয়েছি, গুপ্তধন পাইনি। গুবড়ে পোকাকে সুতোয় ঝুলিয়ে ফেলার দরকারটা কি ছিল? খুলির মধ্যে দিয়ে একটা বুলেট ফেলে দিলেই তো হতো তাতে। বন্ধু,
তোমাকে একটু শিক্ষা দেওয়ার জন্যই সামান্য রহস্যের অবতারণা করেছিলাম। আমাকে তুমি পাগল ভাবছিলে, তাই ওই শাস্তি দিলাম। ওজনে বেশ ভারী বলেই রাজমিস্ত্রিদের ওলনের কাজ করেছিল সোনার পোকা। বেশ করেছ। গর্তের মধ্যে নরকঙ্কালগুলো কাদের বলে মনে হয়? নিশ্চয়ই ক্যাপ্টেন কিডের স্যাঙারদের, যাদের দিয়ে গর্ত খুঁড়িয়েছেন, সিন্দুক নামিয়েছেন, তাদেরকে খুন করেছেন নিজের হাতে, যাতে তিনি ছাড়া পৃথিবীর আর কেউ জানতে না পারে যে কোথায় আছে নারকীয় রত্নভাণ্ডার।